দেখা করে, যার যার একটু আগে বলছে যার যার স্ট্র্যাটেজি তার কাছে। কিন্তু আপনি যদি আমাকে তৃতীয় ব্যক্তি হিসাবে বলতে বলেন, তাহলে একটা কথা এখানে আছে যে গণভোটের সাথে জুলাই সনদের বাস্তবায়ন একটা সম্পর্ক আছে, অর্থাৎ গণভোটের মাধ্যমে সেটা বাস্তবায়িত হবে। ওই জুলাই সনদটা বাস্তবায়ন চান কি চান না, এবং ধরা যাক পজিটিভ ধরলাম চায়, ধরে নিলাম চায়, তাহলে কি ওইটার আলোকে নির্বাচন হবে, কেননা ওখানে উচ্চকক্ষ নিম্নকক্ষ সব আছে, ঠিক আছে, ওইটার আলোকে নির্বাচনটা হবে। সে কারণে জামাত হয়তো আগে চাচ্ছে। এবং গণভোট হইল বাংলাদেশে আপনি যত কিছু বলবেন সর্বোচ্চ কি, সর্বোচ্চ হল গণভোট। গণভোটের পর আপনি বলতে পারবেন না যে এই গণভোটের কোনটা মানবো কোনটা মানবো না, কিন্তু এটার অ্যাপ্রুভাল দিতে হবে। ইট ইজ জাস্ট পিওরলি রং এবং জাস্ট মানুষকে ভুল বোঝানো। পৃথিবীতে গণভোটের উপরে কিছু নেই। সংবিধান বলতে যা বুঝে তারও উপরে গণভোট। সুপ্রিম কোর্ট বলেন, প্রাইম মিনিস্টার বলেন, রাষ্ট্রপতি বলেন, সবার উপরে গণভোট। এখন আসেন, যদি আগে হয় তাহলে তার আলোকে নির্বাচন হবে, আর যদি একই দিনে হয় তাহলে কি হবে? একই দিনে হলে তো আপনি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হচ্ছে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি তো গণভোটের দিন যদি নির্বাচন সংসদ সদস্য হয়ে যায়, আপনার সংসদ সদস্য তো হয়েই গেল। এরপর ওই গণভোটের বাস্তবায়ন হইলে কি না হইলে কি, আপনি সংসদ সদস্য তার বাদ দিতে পারতেছেন না, সংসদ তো হয়ে গেল। এটা একটা সূক্ষ্ম ট্রিক্স, এবং আমি এটাকে রাজনীতি মনে করি না, এটা আমার কাছে মনে একটা অপরাজনীতি। কারণ আমি বলছি গণভোটের ঊর্ধ্বে কিছু, সবার উপরে গণভোট। কিন্তু আপনি এখন গণভোটের জন্য রাজি হলেন একই দিনে, এবং পার্লামেন্ট থেকে নাকি এটাকে অ্যাপ্রুভাল নিতে হবে। পিওর রং কনসেপ্ট, এটা চলেই তো না। আপনি এটা একটা অচল কথা চালানোর চেষ্টা করেন, এক। দুই হচ্ছে, আপনি নির্বাচন যদি করেন একই দিনে, যদি আপনি এই গণভোট করেন, তাহলে আপনি তো জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হচ্ছে না। কোন বিধিতে আপনার নির্বাচনটা হচ্ছে? তাহলে ওই সময় যে নির্বাচনটা হবে একই দিনে হয়, কোন বিধিতে? সংবিধান। কোন সংবিধান? সবাই বলে ৭২ সংবিধান, আমি সেটাই থাকি। সেটাই তো বলা আছে সংসদ ভেঙে যাওয়ার পর পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন। তাহলে সেটা ১.৫ বছর পরে এসে ফেব্রুয়ারি ২৬-এ কিভাবে করবেন? কিভাবে করবেন? আপনি বুঝাইতে হবে তো। আপনি সংবিধানে তো একটা মেয়াদ দেয়া আছে, আপনি সংবিধান ফলো করলে তো আপনার ইচ্ছা মতো করতে পারবেন না। আর এটাকে সোজা ভাষায় বলা হয়, একটা কমন প্রচলিত শব্দ এখন ফুল স্টপ। অর্থাৎ ৮ই আগস্ট ইউনূস সাহেব দায়িত্ব নিয়েছেন ২৪-এর, ৭ই নভেম্বর ২০২৪-এর মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা। আমি জানি হারুন ভাই আমার চেয়ে সংবিধান ভালো জানেন, যেহেতু পার্লামেন্টের ২বার মেম্বার ছিলেন, সংবিধান নিয়ে আলোচনা করছেন, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই ৯০ দিন পার হয়ে গেছে ৭ই নভেম্বর ২০২৪-এ, আর এই নির্বাচন কমিশনের নিয়োগ হয়েছে ২১শে নভেম্বর ২০২৪-এ। আপনি তো টাইম পার হওয়ার পর আসছেন ইলেকশন কমিশন হয়ে। সুতরাং এটা একটা বিশাল জটিলতা সামনে, এবং এটা কিন্তু একটা লড়াই হবে। মানে জুলাই গণভোট আগে, নির্বাচনের আগে লড়াই কি মাঠের নাকি? মাঠের লড়াই। আজকে বললেন যে নভেম্বরে যাচ্ছে। এখন একটা ইন্টারেস্টিং কথা বলি আমি। একটু আগে হারুন ভাই বললেন যে অ্যারেঞ্জ ইলেকশন হবে না, বললো যে অ্যারেঞ্জ ইলেকশন হবে না। এনসিপির সাথে কিন্তু তাদের একটা আলোচনা চলছে। আর অ্যারেঞ্জ ইলেকশন বলতে কি বোঝায়? দেয়ার আর টু ওয়েজ। অ্যারেঞ্জ ইলেকশনের দুইটা পথ। যেমন ২০০৮-এর যে নির্বাচন হয়েছিল সেটাও অ্যারেঞ্জ ইলেকশন, কিন্তু সেই অ্যারেঞ্জ ইলেকশনে হারুন ভাইদের সাথে বসে নাই, মানে বিএনপির সাথে কেউ বসে নাই, জামাতের সাথে কেউ বসে নাই, আওয়ামী লীগের সাথেও কেউ বসে নাই। প্রশাসন অ্যারেঞ্জ করছে যে কাকে ক্ষমতায় নিব, কতটুকু পার্থক্য দেখায়। সরকার অ্যারেঞ্জ করছে, এই তো জি, একটা অ্যারেঞ্জমেন্ট করছে কি, কাকে নিব, কতটুকু পার্থক্য। যেই পার্থক্যতে এরা কেউ প্রশ্ন করবে না, এবং তারা সবাই কিন্তু হ্যাপি ছিল, কেউ বিতর্ক করে নাই। মানে এমন পার্থক্য একটা দেখাইছে, ওইটাকে বলে সরকারিভাবে অ্যারেঞ্জ। আর রাজনৈতিকভাবে অ্যারেঞ্জ কোনটা জানেন? এই যে এনসিপির সাথে আমার আলোচনা, তোমাদের 10টা সিট দিব না, ওই 10টা সিটে আমার প্রার্থী থাকবে না, আমার দলের প্রার্থী থাকবে না, কিন্তু আমাদের ভোট তোমাকে দেওয়া হবে। দিস ইজ কল পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট। এইভাবে ইসলামী দলকে দেওয়া হইতেছে। ছোট ছোট দল তো জানেনি কারে কারে একটা গ্রিন সিগন্যাল দিছে। এটা গণতন্ত্রের সাথে, রিয়েল গণতন্ত্রের সাথে যায় না। বিকজ আপনার লোক ভোট দিবে অন্য দলের অন্য মার্কার লোকেরে, সে পাশ করে আসবে। দিস ইজ কল পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট। বোথ ওয়ে গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক। এটাকে এই যে অ্যারেঞ্জমেন্ট যেটা বললো। আরেকটা কথা বলবো আমি, সেটা হলো যে ফর্মুলে আপনি নির্বাচন করেন। আমি বারবার বিএনপির জন্য আমি আফসোস করি, সত্যি কথা বলতে। এখনও বলছি, ড্রাইভিং সিটে তারা, রাজনীতির ড্রাইভিং সিটে তারা। আমার দুইটা মানুষের প্রতি মারাত্মক শ্রদ্ধা, আফসোস বঙ্গভবনে। আরেকবার খালেদা জিয়া সাহেব, ম্যাডাম খালেদা জিয়ার পাশে বসে আমি ইফতার পার্টি করছি, তখন সে বিরোধী দল নেত্রী। দুইজনকে কাছের থেকে দেখা আমি আদৌ তাদেরকে মাথায় তুলে আসছি শ্রদ্ধার দিক থেকে। ওই জন্য আফসোস হয়
যে ড্রাইভিং সিটে তারা, এই যে ড্রাইভিং সিটে তারা বৈশা আজকে যে কাজটা হচ্ছে, আপনি ধরেন পিআর সিস্টেম বাদ দেন, নর্মাল কোর্সে যদি নির্বাচন হয় একেবারে আগের নিয়মে, তাইলেও বিএনপির বিজয় সুনিশ্চিত আজকে পর্যন্ত, আমার ধারণা বলছি। আই মে বি রং, কিন্তু আমি ধরে নিচ্ছি। এরপরে আসেন পিআর পদ্ধতিতে যদি আসেন, তাহলে বিএনপির কিছু সিট কমে যেতে পারে। জামাত হয়তো বিরোধী দল হিসাবে 40টা সিট পেয়ে ঢুকলো, তাতেও বিএনপি ক্ষমতায় থাকে। কিন্তু এই পিআর পদ্ধতি হবে না কি হবে, গণভোট আগে না পরে, এই সমস্ত বিতর্কে যদি কোনো কারণে আপনার নৈরাজ্য তৈরি হয়ে যায় আর নির্বাচনটা বাতিল হয়ে যায়, বোধ হয়ে ওনাদের লোকসান। উনি যেতে, এবং এক্ষেত্রে কি হবে, সবচেয়ে লাভবান হবে কে, পতিত সরকার, যদি নির্বাচন না হয়। অ্যারেঞ্জমেন্টগুলি বিএনপির করছে বা হয়ে গেছে কোনো রকম ভাবে, আপনি কি না, এখানে আমি পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট হোক বা রাষ্ট্রীয় অ্যারেঞ্জমেন্ট হোক, সরকারের অ্যারেঞ্জমেন্ট হোক, সে বিষয়ে পরে আসছি। এখানে বিষয়টা হচ্ছে, আমি শুরুতেই বলেছি যে আমরা একটা সত্যিকার অর্থে একটা ক্রাইসিস ফেস করছি, কোনো সন্দেহ নাই। গোটা জাতি একটা ক্রাইসিসের মধ্যে আছে। এই ক্রাইসিস থেকে উত্তরণের যে পথ, এটার জন্যই তো আপনার এই জাতীয় সনদ বলেন বা ওই বিভিন্ন কমিশন গঠন করা, এগুলো চেষ্টা হচ্ছে। গণভোট নিয়ে ঐক্যমত পোষণ হয়েছে, আর আশা করি আগামী 17 তারিখ জুলাই সনদের আমরা ডিক্লারেশন একটা পাবো, এবং সেটা সমস্ত রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতেই আমরা পাবো। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের সংবিধানের মধ্যে এখন গণভোটের কোনো প্রভিশন নাই। বর্তমান সংবিধান থেকে শেখ হাসিনা উঠিয়ে দিয়েছে, গণভোটের প্রভিশন আগে ছিল। এখন গণভোটটাও যে আমি আয়োজন করব, সেটাও কিন্তু সংবিধানে আমাকে পরবর্তীতে অন্তর্ভুক্ত করা লাগবে। ঠিক আছে না? এই গণভোটের মধ্যে যেহেতু সেটেলড ইস্যু, আমরা গণভোটটা কিসের উপর করব? আমরা যে আগামী 17 তারিখে যে জুলাই সনদের ডিক্লারেশন দেব, সেটাই গণভোটে আমি আপনার বৈধতা নিয়ে আসবো। রাজ্জাকিব যেটা বলেছে যে অবশ্যই গণভোট বাংলাদেশে অতীতে 3টা হয়েছে, তার মধ্যে একটা ছিল অ্যাবসলিউট সংবিধানের উপরে। হ্যাঁ, তো সুতরাং গণভোট সংবিধানের উপরে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার এখন বর্তমান গণভোট আপনি করবেন জনমত যাচাইয়ের জন্যে, এই গণভোটটা আমরা বলছি যে নির্বাচনের দিন, গণভোট নিয়ে কিন্তু আর কোনো বিতর্ক নাই। আবার কোনো দল বলছে যে নির্বাচনের আগে এটা তাহলে তো জুলাই সনদ অনুযায়ী যে নির্বাচনের কথা বলছে, সেই জুলাই সনদ অনুযায়ী নির্বাচন তো নির্বাচনী, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে, নির্বাচনটা একটা অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ হবে। আর জুলাই সনদটা আমরা আগামীতে যারা সংসদ সরকারে যাবে, যেগুলো সাংবিধানিক বিষয় রয়েছে, সেগুলো সংবিধানে, আজকে আমি গণমাধ্যমে দেখলাম যে এটা ওই ঘোষণার সময় একটা টাইম ফ্রেম দিয়ে দিতে পারে যে আগামী সংসদে 6 মাসের মধ্যে এগুলো এই ধরনের একটা আলোচনা, যেটা আমরা 17 তারিখ অপেক্ষা করি। আসলে এগুলো অনুমানের উপর আলোচনা করাটাও ঠিক হবে না। তবে বাংলাদেশের সংবিধানে খুব পিকুলিয়ার, গত পঞ্চদশ সংসদে শেখ হাসিনা যেটা করে গেছে, আপনি সংবিধানের 172 অনুচ্ছেদ আপনি বহাল রেখেছেন। সেখানে বলছেন যে 172 অনুচ্ছেদে আপনি যে কোনো বিষয়, সংবিধানের যে কোনো বিষয় মানে 2/3 মেজরিটি হলেই আপনি সেগুলো সংশোধন, 142, সেগুলোর মধ্যে দিয়ে আপনি পরিবর্তন, সংযোজন, বিয়োজন করতে পারবেন। আবার ওই সংবিধানের মধ্যে লিখছেন যে এই কিছু কিছু ধারা এগুলো কোনোভাবেই পরিবর্তনযোগ্য নয়, সাথের খাওয়া বদল হবে না। এই যে একটা সাংঘর্ষিক না, হারুন ভাই আমি কমপ্লিমেন্ট দেই, সাংঘর্ষিক না, এটা একদম স্টপ। আপনি এটা নাড়াচাড়া করতে পারবেন না, করা যাবে না, হাতি দিতে পারবেন না, হাতি দেওয়া যাবে না, কোনো গণভোট করা যাবে না, আপনি মহাবিপদে পড়বে সবাই। এগুলো একটা অদ্ভুত ধরনের, এটা কোনোদিন হতে পারে না। সংবিধানে পরিবর্তনযোগ্য, এটা তো কোরআন শরীফ না যেটা কোরআন পরিবর্তনকে করে ফেলবে। তারপরে আপনার এখানে আপনি গণভোটের যে বিষয়টা ছিল, গণভোটটা উঠিয়ে দিয়েছে এই একটা কারণে যে ভবিষ্যতে গণভোট থাকলে যে আজকে আমরা গণভোট আয়োজন করতে, এটাও কিন্তু সংবিধানের বাইরে আছে। যে কারণে আমরা নির্বাচনের দিন কেন বলছি, নির্বাচনের দিন আপনার যে ভোটারদের উপস্থিতি, নির্বাচনে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে, যার ফলশ্রুতিতে নির্বাচনের দিন ভোটারদের উপস্থিতির যে পার্সেন্টেজটা থাকবে, ধরেন 50%, 60%, 70% ভোটের উপস্থিতি হতে পারে। যে পরিমাণ ভোটার উপস্থিতি থাকবে, আপনার গণভোটেরও সেই কাস্টিং রেট একই রকমই আসবে। ঠিক আছে না? যেহেতু এটা সেটেলড, আমরা তো রাজনৈতিক দলগুলো গণভোটের ব্যাপারে শুধু এখানে হ্যাঁ না, আমরা এতগুলো সাধারণ ভোটার গ্রামের মফস্বলের এই 84 দফা সম্পর্কে তারা অজ্ঞ, এরা এসব ব্যাপারে মোটেও অকিবহাল না, সচেতন না, কিচ্ছু জানে না। কিছু সচেতন মানুষ যারা তাও 84টা সম্পর্কে আমাকেই প্রশ্ন, আমি এখনো বলতে পারবো না। তো যা স্বাভাবিক কারণে এইটা গণভোটটা করতে হচ্ছে কেন, যে এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা যে ঐক্যমত পোষণ করছি, সেই বিষয়গুলোকে একটা আইনি কাঠার মধ্যে নিয়ে যাওয়া, সেটা জন্য গণভোট। তো সুতরাং নির্বাচনের দিন আপনি হলে
সে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, আর না হলে আপনার সঠিক হবে, এটা আমি মনে করি না। আর না হওয়ার ক্ষেত্রে আমার জায়গা থেকে আমার যেটা একটা অ্যানালাইসিস, আপনি যদি অন্য দিন করেন, ধরেন যে আপনি নভেম্বরে করতে, জামাত বলছে নভেম্বরে, জামাত তো আমি বলবো গত 85 বছর তাদের জন্মগ্রহণ এই সমস্ত ক্ষেত্রেই তারা একটা বিভ্রান্তি তৈরি করেছে সব সময়। 71-এ বলেন, আপনার 86-তে বলেন, এই এখন বলেন, ইভেন 47-এ বলেন, তারা রাজনৈতিক দল হিসেবে অলওয়েজ একটা ইতিহাসের টার্নিং পয়েন্টগুলোতে সবসময় বিভ্রান্তি তৈরি করেছে সব সময়। তো এখন এই ক্ষেত্রে আপনি গণভোট আগে করবেন, এখন এখানে গণভোটের মধ্যে কোনো পার্সেন্টেজের কথা, আগেকার পার্সেন্টেজগুলো দেখবেন যে জিয়াউর রহমান সাহেব যে গণভোট হয়েছে 98% ভোট কাস্টিং হয়েছে, তার মধ্যে 88% হ্যাঁ হয়েছে। এখন আপনি গণভোট করবেন, গণভোটে দেখা গেল যদি নির্বাচনের দিন যে পার্সেন্টেজটা হয়, আমরা লিখে দিচ্ছি কাউচকরমে, যদি অন্য দিন করেন তখন এটা রাষ্ট্রীয় অ্যারেঞ্জমেন্টে আপনার গণভোট হবে, তাহলে আপনাকে অ্যারেঞ্জ গণভোট করতে হবে, আপনাকে পার্সেন্টেজ দেখানো দিন, আপনি ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে না, আগ্রহ মানুষের থাকবে না যে কি এখানে কোনো সরকারের পরিবর্তন নাই, কোনো প্রার্থী নির্বাচন নাই, কোনো কিছু নেই। আমি বাস্তবতার কারণেই বলছি, তার কারণ এখানে জনমত আছে গেলেই হবে কিছু, তো দেখা গেলো 5% ভোট কাস্ট হলো বা 10% কাস্ট হলো, তখন তো আপনি আপনার মতো গণমাধ্যম থেকে আলোচনা শুরু করবেন যে এই 100 ভাগ ভোটের মধ্যে কেন 10 ভাগ আপনার, এটার বৈধতা কি, এটাকে কিভাবে গ্রহণ করা যায়, এটা বহু প্রশ্ন আসবে, আমি আপনাকে আগাম বলে দিচ্ছি। সুতরাং আমি মনে করি যে যারা এইসব বিষয়গুলো নিয়ে বিতর্ক তৈরি করছেন, খুব চিন্তা ভাবনা করে করতে হবে, আপনাকে চিন্তা ভাবনা করে করতে হবে, এক। আর 2 নম্বর হচ্ছে, আচ্ছা কি ভাই যে কথাগুলো বলেছেন যে আমাদেরকে ভাবতে হবে যে এখানে যদি আজকে কোনো কারণে নির্বাচন ভণ্ডুল হয়, নির্বাচন না হয়, উনি হয়তো বিএনপির জন্য প্রকাশ করছেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে একা বিএনপির দায়িত্ব না, নির্বাচনকে অবাধ সুষ্ঠু করা সবার দায়িত্ব, নির্বাচনে গ্রহণযোগ্যতা করা একটা সবার দায়িত্ব, এবং এই অন্তর্বর্তী সরকারকে আপনার নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদ গঠন তাদেরকে বৈধতা দেওয়া, এই বর্তমান আমরা যারা আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলাম, যারা সমর্থন দিয়েছি, তাদের সবার দায়িত্ব। শুধু আপনি যদি তাদেরকে ফেলে দেন, তাহলে তো ফেলে দিলে এটা অহেতুক তাদেরকে দায়িত্ব, এটা বিপদের মধ্যে ফেলে দেওয়া, তারা একটা জাতির ক্রাইসিস টাইমে দায়িত্ব পালন করছে, এটা ভাবতে হবে আপনাকে। সুতরাং তারা যে চেষ্টা করছে না, তারা এতগুলো রাজনৈতিক দলকে নিয়ে একের পর এক সিরিজ বৈঠক করছে এবং চেষ্টা করছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতা বা ঐক্যমত প্রতিষ্ঠা করার, এই সব ক্ষেত্রে না হলে এটা আমাদের সবার জন্য অমঙ্গল বয়ে আনবে। আমি মনে করি যে এটা আপনার গণভোটের ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিমত, যদিও বিএনপির জায়গা থেকে গণভোটের ক্ষেত্রে আপত্তি ছিল, কারণ আলটিমেটলি আপনি জুলাই সনদের ক্ষেত্রে একটা রাজনৈতিক দলিল, এটাকে আপনার আইনি কাঠামো আপনি সংবিধানে যে দিবেন, আপনি গণভোট তার সংবিধান এখন নাই। সুতরাং আমরা যে দাবি দাওয়াগুলো নিয়ে বা যে প্রস্তাবগুলো নিয়ে আমরা ঐক্যমত পোষণ করছি, এই আস্থার অভাব যদি থাকে যে আমি ক্ষমতায় গেলাম, আমি ক্ষমতায় গিয়ে এই এত দীর্ঘ লং আলোচনার মধ্য দিয়ে আমি যেসব বিষয়গুলো আমরা সিদ্ধান্তে ঐক্যমত হলাম, একটা দলিল স্বাক্ষরিত হলো, সেগুলো আমি গিয়ে পরিবর্তন করব, মানবো না, তাহলে তো দেশে ভাই রাজনীতি করা যাবে না। এই বিশ্বাসটুকু তো থাকতে হবে যে আজকে আপনার এই আলোচনার মধ্য দিয়ে আমি মনে করি না যেটার কারণে বিএনপির ক্ষেত্রে গণভোটের ব্যাপারে বিএনপি আপত্তি ছিল বা বিএনপি রাজি ছিল না, একটাই কারণে, অন্য কোনো কারণ না। আপনি আলোচনার মধ্য দিয়ে একটা দলিল তৈরি করলেন, সবাই স্বাক্ষর করলেন, এটা তো একটা রাষ্ট্রীয় দলিল হবে। এইটার পরে এর আগে ওই যে আমরা 3 দলের উপর রেখা, জোট রেখায় সব বলে, আমরা তো ছাত্র রাজনীতি করেছি, আমি জানি না এরকম ভাবে আপনার অফিসিয়ালি কোনো আলাপ আলোচনা করে 3 দলের দলিল জাতীয়ভাবে প্রকাশ করছিল, আমার জানা না এরকম। তবে এখন তো আপনার এটা জাতি জানছে, দেখছে, সুতরাং এখান থেকে বেরিয়ে যাওয়া এই সমস্ত রাজনৈতিক দলের জন্য কাউরি জন্য আপনার এটা আমি মনে করি না যে এটা ভাবা উচিত। সুতরাং আপনি যেটাই করেন না কেন, আপনাকে সবগুলোই আপনাকে আগামী জাতীয় সংসদে আপনাকে নিয়ে যেতে হবে। আমি রাজ্জাকি ভাইয়ের কাছে আসতে চাই, আসলে কি আপনি কি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আসলে কি কোনো অনিশ্চয়তা দেখতে পাচ্ছেন? আমার দেখা অভিজ্ঞতা, আমি তো রাজনীতিবিদ না, বা রাজনীতিবিদ না বললে ঠিক হবে না, যেহেতু আলোচনা করি এটা রাজনীতি, কিন্তু রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। এই যে জুলাই সনদ টনদ নিয়ে যেটা আলোচনাগুলো হচ্ছে, আমার কাছে মনে হয় যে বিপ্লব বলতে যেটা বোঝায় সেটার ফার্স্ট ফেজ আমাদের ফেল করা হয়ে গেছে। আমরা হয়তো আবার সেকেন্ড ফেজে যাচ্ছি, সেটা আরেকটা আলোচনা অন্যদিন করব। কিন্তু এখন আমার কাছে গত 8 তারিখে বিশেষ করে সেনাবাহিনীর যে কিছু আমরা জিনিস জানছি, ওটা নিয়ে বড় কথা বলবো না এখন, যেহেতু এখন টাইম নেই। তো কিছু ওয়ারেন্ট ইস্যু হয়েছে যাদের নামে, তো তারা এখন হেফাজতে রাখছে, পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা এখন করছি না। বাট ওটা আমার কাছে মনে হয় আমরা একটা সেকেন্ড ফেজে ঢুকছি, মানে বাংলাদেশের রাজনীতিতে একটা সেকেন্ড ফেজ শুরু হয়েছে, জানি না সেটা কোথায় গিয়ে ঠেকবে। এখন ভাইয়ের কথাগুলোর কিছু জবাব দিই। একটা কথা ভাই বললেন যে জুলাই সনদ একই দিনে যদি গণভোট হয় আমরা সংসদে অ্যাপ্রুভাল দিব না, এটুকু আস্থা রাখতে হবে। এটুকু আস্থা রাখার জায়গা বাংলাদেশে গত 53 বছরের রাজনীতিবিদরা তৈরি করতে পারে নাই।
তার কারণ হচ্ছে রাজনীতিবিদরা খুব রাজকীয়ভাবে ডায়লগ দেয় যে সাধারণ লোক যখন গণাগণি করে ক্যালকুলেট করে, বা এনজিও সরকার যাদেরকে বলা হয় তারা যখন ক্যালকুলেট করে তারা 2+2 মনে করে, আর রাজনীতিবিদরা মনে করে বানায় 2+2 22। দায়িত্বশীল একজন ব্যক্তি বলছেন, নাম বললাম না, পৃথিবীতে এর চেয়ে ভেক্টর হতে পারে না। কোন তথ্য, কোন দর্শনে 2+2 22 হবে? কোন তথ্যে? আপনি বললেই তো হবে না রাজনীতিবিদ মানে ইউ নো এভরিথিং। নো। আচ্ছা, এইবার আসেন, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। আমার কথা না, রাজনীতিবিদদের কথা। এবং জনগণ সেটা টোপ ফেলে এবং গেলে, অথচ এটা একটা প্রতারণা। কেন আমি বলছি? এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন হয় তখন 3 দলীয় জোটের রূপরেখা ছিল, অর্থাৎ আওয়ামী লীগ, বিএনপি, তার সাথে জামাত, অর্থাৎ 2টা স্বাধীনতার পক্ষের শক্তি আর একটা ছিল বিপক্ষের শক্তি। স্বাধীনতার বিপক্ষের শক্তি রাজাকার বলে, কিন্তু তারা তো সাথে নিচ্ছেন, আপনি নিয়ে আন্দোলন করেছেন, ভালো লাগছে। আবার নির্বাচনের সময় শরিক হইয়া তাদেরকে মন্ত্রীও বানাইছে। আজকে আবার তীব্র গন্ধ পাচ্ছে তাদের কাছে রাজাকারের। আমি ফর গডসে, আমার সাথে জামাত প্রীতি নাই, আওয়ামী লীগ বিরুদ্ধ নাই এই মুহূর্তে, আমি একটু নিরপেক্ষ কথা বলছি। আপনারা কখনো ঘ্রাণ পাবেন, কখনো গন্ধ পাবেন, আর সেই জামাতকে কাছে নিবেন, দূরে ঠেলবেন। আমি আপনাকে বিশ্বাস করব কেন? আপনার আস্থা থাকবে কেন? 1, 2, আপনি যদি সংসদে অ্যাপ্রুভাল দেনই, মনে করেন করবেনই, তাহলে আগে করলেই বা দোষ কি? 3, সংবিধানে বলছেন গণভোট বলতে কিছু নাই। সেই সংবিধান তো থেমে গেছে, দুজনে একমত আসলাম, ওটা হাতই দিতে পারবেন না। তাহলে গণভোট আসলো কোত্থেকে? আসছে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান থেকে। এবং অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সাহেব, উনি নির্বাচন দিচ্ছেন ফেব্রুয়ারি 26, মানতে বাধ্য সংবিধানের বাইরে সে। কিন্তু মানতে বাধ্য কেন? অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধানে চলমান, সে কারণে। নাহলে আপনি যান কেমনে ফেব্রুয়ারিতে নির্বাচনে? এটা মেনে নিচ্ছেন কেমনে? একবার ফেব্রুয়ারি নির্বাচন চাইলেন, 7ই আগস্ট নির্বাচন চাইলেন, পরবর্তী 3 মাসের মধ্যে 7ই আগস্ট 2024-এ। তারপরে আপনারা এই সরকারের সাথে দেখা করে বললেন ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন চাই। ও, ইট ইজ সো ইজি, কথায় কথায় শিফট করে ফেলবেন। তারপরে চূড়ান্তভাবে আসলেন ফেব্রুয়ারিতে নির্বাচন। তার মানে কি? সবাই ইউনূস সরকারের অলিখিত অন্তর্বর্তীকালীন সংবিধানের অন্তর্গত, মানেন আর নাই মানেন, তার মানে সব অবৈধ। এবং এইটা স্বীকৃতির জন্য গণভোট বলেন, অথবা জুলাই ঘোষণাপত্র যেটা করছেন আগে, সেটাকেও সংশোধন করতে পারেন। সহজ রাস্তা, গল্পের কিছু নাই, তামাশার কিছু নাই, এটা কোনো সমিতি ক্লাব না। ওই যে জুলাই ঘোষণাপত্র দিচ্ছেন, সেখানে এখনো সুযোগ আছে, জুলাই ঘোষণাপত্র সংশোধন আকারে সংশোধন করবেন, এবং সেখানে এই সরকারের মেয়াদ দিবেন 8ই আগস্ট 2024 থেকে 30শে জুন 2026 পর্যন্ত। এবং এর ভিতরে উনি নির্বাচন কমিশন আনবেন, নিয়োগ দিবেন, এবং এর ভিতরে উনি নির্বাচন করে চলে যাবেন। টোটাল সবার বৈধতা। নাহলে ওই সংবিধান থেমে আছে, যেটা আলাপ হইল, আপনাদের যাওয়ার প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ হবে এবং অবৈধ হবে। এবং ভাগ্যগুণে যদি 5 বছর পর, 10 বছর পর হয়, আজকে রাজ্জাকের কথা তখন ফলবে, এভরি উইল বি আনসারেবল। কারণ আমরা দেখছি বঙ্গবন্ধু হত্যার বিচার কতকাল পরে করছে, আমরা দেখছি যুদ্ধাপরাধীদের বিচার কতকাল পরে করছে, এবং এই বঙ্গবন্ধু হত্যার বিচারও আওয়ামী লীগ করেছে, তারপরে যুদ্ধাপরাধীর বিচার আওয়ামী লীগ করেছে। ইনশাআল্লাহ তাআলা যদি সুযোগ থাকে, এই যদি এগুলো ত্রুটি না করে, শুদ্ধ না করে, আমি বারবার বলছি, সবাই কিন্তু সময়ের ব্যবধানে কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার সমূহ সম্ভাবনা থাকবে, আশঙ্কা থাকবে। আমি হারুন ভাইয়ের কাছে আসতে চাই। বারবার আশঙ্কার প্রকাশ করছিলেন রাজ্জাকি ভাই, কথার মধ্যে আশঙ্কা চলে আসে। আমি সেফটির জন্য বলছি, সবার সেফটির জন্যই বলছেন না, ঠিক আছে, আশঙ্কার কথা বলছেন না। বিষয়টা হচ্ছে কি, আপনার দেখেন, রাজ্জাকি ভাই যে কথাগুলো বললো, জামাত বিএনপির সঙ্গে আপনার নির্বাচনী জোট ছিল। জামাত একটা ভিন্ন রাজনৈতিক দল, এবং রাজনৈতিক কৌশল হিসাবে আমি পার্লামেন্টে মেজরিটি নেওয়ার জন্যে আওয়ামী লীগ একটা জোট তৈরি করেছে, তাদের সমমনাদেরকে নিয়ে বিএনপি একটা জোট করেছে, এবং এটা স্থায়ী কোনো ব্যাপার না। তারা তো বিরোধী শক্তি। সুতরাং যেহেতু আবার রাজাকারদেরকে নিয়ে আবার শেখ হাসিনা আবার আন্দোলনও করেছে, সেটাই বলছি একসাথে, সেটাই বলছেন যে সবাই আসলে তাদেরকে নিয়ে। সুতরাং এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির একটা ব্যাপার আছে এখানে। আপনি এখানে মেজরিটি আনার জন্যে বা সরকার বিরোধী আন্দোলনকে আপনার জোরদার করার জন্যে আপনার যখন যাকে দরকার মনে নিয়েছেন। যেমন 3 দলের রূপরেখার মধ্যে সিদ্ধান্ত ছিল যে স্বৈরাচারকে আমরা কেউ নিব না, কিন্তু দেখা গেল বিএনপি 91 সালে ক্ষমতা আসার পর বিএনপির বিরুদ্ধে আপনার জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ মিলে একসাথে তারা আন্দোলন করেছে। এখন এখানে যে বিষয়টা এর আগে আলোচনা এসছে, যে আপনার বাংলাদেশে ক্ষমতার পটে পরিবর্তন হয়েছে, এবং এইভাবেই আপনার সাংবিধানিক বৈধতা দেওয়া হয়েছে। আগামী 20 বছর পর, 10 বছর পর, 30 বছর পর এগুলো তো সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে। বাংলাদেশের সংবিধান ইতিমধ্যে 15টা সংশোধনী হয়েছে, ঠিক আছে না? এরপরে আবার আপনার যে সংশোধনী হবে না,
বা আজকে যে সমস্ত সিদ্ধান্ত হচ্ছে যুগের পরিবর্তনে, যুগের চাহিদার সঙ্গে, সেগুলো যে আবার আপনার নতুন করে সংশোধনে আসবে না, সে কথা আমি গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবেন। সংবিধান তো বলাই আছে এই জন্যে, 142 অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে যে রাষ্ট্রের প্রয়োজনে আপনার যে কোনো রাষ্ট্রের সর্বোচ্চ আইন তো সংবিধান, যে কারণে আপনার যে কোনো সময় যে কোনো বিষয়ে পরিবর্তন, সংযোজন বিয়োজন আপনি করতে পারবেন। রাজনৈতিক অ্যারেঞ্জ হচ্ছে কি, যে আজকে আমরা জোট করি, এটা রাজনৈতিক অ্যারেঞ্জ, যেটা আমাদের বললো, এটা রাজনৈতিক অ্যারেঞ্জ মানে আপনার ভোটে জিতিয়ে দেওয়া না। রাজনৈতিক অ্যারেঞ্জ অতীতে দেখা গেছে যে আপনার বিএনপির সঙ্গে যারা জোট হয়েছে তারা ধানের শীষ প্রতীক নিয়ে অন্য দলের প্রার্থীরা একই প্রতীকই ভোট করেছে। আমরা যে ওই সব জায়গায় বিএনপির প্রার্থী দিইনি। ঠিক আওয়ামী লীগ যে জোট করেছে, আওয়ামী লীগেরও ওই নৌকা প্রতীক নিয়েই সব ভোট করেছে, তারা আপনার অন্য তাদের দলীয় প্রতীক নিয়ে ভোট করেনি। এবার সম্ভবত আরপিওতে এরকম হতে শুনছি যে জোট করলেও যার যার দলের প্রতীক তারা তাদেরকে নিয়ে ভোট করতে হবে। আর রাষ্ট্রীয় অ্যারেঞ্জটা হচ্ছে কি, রাষ্ট্রীয় অ্যারেঞ্জটা হচ্ছে যে আপনার রাষ্ট্র তার এই দুর্যোগ মোকাবেলা করার জন্য, তারা যখন ক্ষমতায় এসছে এটাকে বৈধতা আনার জন্য রাষ্ট্র